আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ব্যাংককে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা বাড়বে বলে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার আশঙ্কা, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আশ্বাস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাব যৌক্তিক উল্লেখ করে সহযোগীদেরও ফিরিয়ে আনতে বিএনপির দাবি, নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্য ইতিবাচক মন্তব্য। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিল মিয়ানমার, আরও 70,000 রোহিঙ্গাকে ফেরত নিতে চূড়ান্ত যাচাই বাছাইয়ের কাজ শুরু। এবং উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা, আরও চিকিৎসা চলবে ঢাকা সিএমএইচে। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ এবং অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চক্রমালিথা রিপোর্ট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শ্রীংরিলা হোটেলে হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার রাতে নৈশভোজে পাশাপাশি বসে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে শুক্রবার দুপুরে শ্রীংরিলা হোটেলের ব্যাংকোয়েট হলে আনুষ্ঠানিক বৈঠক করেন নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনুস। আগে থেকে বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রফেসর ইউনুস হলে প্রবেশ করলে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। দুই দেশের দুই নেতার পরনেই ছিল পাঞ্জাবি, শুধু পার্থক্য ছিল পাঞ্জাবির উপরে পরা তাদের নিজস্ব স্টাইলের কোটিতে। বাংলাদেশে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো আলোচনায় বসলেন ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী। বৈঠক নিয়ে পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয় বৈঠকে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। সীমান্ত হত্যা এবং নদীর পানি বন্টন নিয়ে আলোচনা করেন দুই নেতা। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবাক এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার সঙ্গে। চক্রমালিথা, চ্যানেল আই। এদিকে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের আলোচ্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এক টুইট বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধের ব্যবস্থা নিয়েও ডক্টর ইউনূসের সাথে আলোচনা হয়েছে বলে টুইট বার্তায় উল্লেখ করেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী আশা করেন বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা আরও বাড়বে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলনে প্রফেসর ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য বিমস্টেকভুক্ত সকল দেশকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। চক্রমালিথার আরও একটি রিপোর্ট। বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সম্প্রতি ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার ভাষণে এ অঞ্চলের সংকট এবং উন্নয়নে বিমস্টেক সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আশা করেন রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে কার্যকর সংলাপ করবে বিমস্টেক। প্রধান উপদেষ্টা জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থনীতির প্রতিটি স্তরে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। Now we move on to agenda item 11, handing over of BIMSTEC chairmanship, and agenda item 12, remarks by the Chief Advisor of the Government of the People's Republic of Bangladesh, the new chairman of BIMSTEC. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে থেকে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। I accept this responsibility knowing fully well that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh to steer the works of the organization towards new heights. As the BIMSTEC chair, Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring about shared prosperity. এরপর নতুন চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। প্রফেসর ইউনূস 2 বছর পর ঢাকায় বিমস্টেকের পরবর্তী শীর্ষ সম্মেলনের সময় একটি পৃথক যুব উৎসব আয়োজন করার নির্দেশ দেন বিমস্টেক মহাসচিবকে। চকর মালিথা, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ব্যাংকক থেকে রাতে দেশে ফিরেছেন। শুক্রবার থাইল্যান্ডের স্থানীয় সময় রাত 8:45 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। প্রধান উপদেষ্টা 2 দিনের থাইল্যান্ড সফরে বিমস্টেক সম্মেলনে যোগদান ছাড়াও সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। 2রা থেকে 4 এপ্রিল 3 দিনের বিমস্টেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে আশার আলো জাগিয়েছে। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেছেন, এই বৈঠকটি 2 দেশের মানুষের মাঝে কল্যাণ বয়ে আনবে। এ সময় ক্রীড়াঙ্গন ও দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। আমাদের প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে।
এদিকে শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়কে যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও ফিরিয়ে আনতে হবে। আর বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য দেওয়াকে ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কার ও নির্বাচনের পক্ষে। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হাসান। শাহজাহানপুরের নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু হাসিনা নয়, তার সহযোগীদের ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া, যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। মির্জা আব্বাস বলেন, সকলে মিলে একযোগে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, যাতে দলকে শেষ করে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং উনি যদি নির্বাচনের কথা বলে থাকেন, আগে বলেছেন, এখন যদি বলে থাকেন, ভালো বলেছেন, সঠিক বলেছেন, নির্বাচনটা হওয়া দরকার। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে, দুটোরই প্রয়োজন আছে। এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। শেখ হাসিনার আমলে অসম চুক্তি বাতিলের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা আব্বাস। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে ১,৮০,০০০ রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে দেশটির জান্তা সরকার। একই সাথে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ 2018-2020 সালে 6 ধাপে মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয়। সেই তালিকায় থাকা ৮ লাখ রোহিঙ্গার মধ্যে মিয়ানমার ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার যোগ্য বলে শনাক্ত করেছে। আরও ৭০,০০০ রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলমান রয়েছে। শুক্রবার ব্যাংককে বিমস্টেকের ৬ষ্ঠ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ এ তথ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে জানান। এছাড়া মূল তালিকায় থাকা বাকি ৫,৫০,০০০ রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ ৭ বছরের মুসা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তাকে সরাসরি ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। চকর মালিথা জানাচ্ছেন। ২০২৪ সালের ১৯শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় বাসার নিচে দাদির সাথে মাথায় গুলিবিদ্ধ হয় ৭ বছরের মুসা। শিশুটি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল দীর্ঘদিন। চিকিৎসকদের পরামর্শে গত বছরের ২২শে অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য মুসাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মুসার চিকিৎসা হয় দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশু মুসা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে হুইল চেয়ারে করে নামানো হয় তাকে। বিমানবন্দরের ভেতর থেকেই সিএমএইচ এর অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। এখন আল্লাহর রহমতে মুসা অনেক ভালো আছে, ঠিক আছে। আমাদের সরকার উপদেষ্টা অনেক উপকার করেছে, আমাদের অনেক সাহায্য করেছে। চ্যানেল আই আমাদের এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য স্পন্সর করেছে। আমরা কেউ ভাবিই নাই যে সে সুস্থভাবে আজকে এরকম একটা জীবন ফিরে পাবে আর কি। সিঙ্গাপুর থেকে আসা মুসার চিকিৎসকও জানালেন,
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে মুসা। His condition has been improving. He's known as the miracle baby in Singapore due to the treatment that they administered. Currently he's able to respond to you via handshakes and all. ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আরও কিছুদিন চিকিৎসা চলবে মুসার। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত গুলিবিদ্ধ মুসাকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে চ্যানেল আইর সহযোগিতায় পাঠানো হয় সিঙ্গাপুরে। প্রায় 6 মাস পর উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন ছোট্ট শিশু মুসা। চকর মালিথা, চ্যানেল আই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। রাজশাহীতে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘাতককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। জনতাকে থামাতে গিয়ে আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার আত্রাই এলাকায় এই ঘটনা ঘটে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম তুহিন বলেন, আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ী মাছ বিক্রি শেষে মাদকাসক্ত আমিনুল ইসলামের কাছে মাছের টাকা চান। আমিনুল তাকে টাকা না দিয়ে ক্ষিপ্ত হয়ে রাজ্জাককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মাছ ব্যবসায়ী রাজ্জাক। এরপর আমিনুল দৌড়ে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। সে সময় উত্তেজিত জনতা ওই বাড়ি ঘিরে ফেললে পুলিশের 3টি টিম উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে জনতা হামলা চালিয়ে ঘাতক আমিনুলকে পিটিয়ে হত্যা করে। সে সময় আহত হন পুলিশের 5 সদস্য। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। দীর্ঘ বিতর্কের পর ভারতের রাজ্যসভাতেও ওয়াকফ বিল পাস। মুসলিম বিরোধী বলে সুপ্রিম কোর্টে কংগ্রেসের চ্যালেঞ্জের ঘোষণা। জানো, ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা ও ফাস্ট ট্র্যাকে সিআরএম রয়েছে। সিআরএম এ টাকা উত্তোলন ছাড়াও রিয়েল টাইমে টাকা জমা ও পাঠানো যায়। এই সকল লেনদেন সম্পূর্ণ ফ্রি। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা ও ফাস্ট ট্র্যাকে সিআরএম রয়েছে। সিআরএম এ টাকা উত্তোলন ছাড়াও রিয়েল টাইমে টাকা জমা ও পাঠানো যায়। এই সকল লেনদেন সম্পূর্ণ ফ্রি। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা ও ফাস্ট ট্র্যাকে সিআরএম রয়েছে। সিআরএম এ টাকা উত্তোলন ছাড়াও রিয়েল টাইমে টাকা জমা ও পাঠানো যায়। এই সকল লেনদেন সম্পূর্ণ ফ্রি। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সৌদি আরবে আটক 12 রেমিটেন্স যোদ্ধা আটকের 8 মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত 8ই আগস্ট তাদের প্রীতিভোজ ও আনন্দ উৎসব থেকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ। মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার রাত 1:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের স্বাগত জানান তাদের মুক্তির দাবিতে আন্দোলনের সমন্বয়ক জাতীয় জনতা ফোরামের সদস্যরা। এ সময় আরও ছিলেন ফোরামের সভাপতি মোহাম্মদ আলিদ বিন সিদ্দিক তালুকদার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, ফেসিবাদ প্রতিরোধ আন্দোলনের সদস্য সচিব গালিব এহসান, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট আমির হোসেন সরকার সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
ভারতের লোকসভার পর এবার রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে। শাসক ও বিরোধী পক্ষের যুক্তি পাল্টা যুক্তির পর এই বিল পাশ হয়। এই বিল নিয়ে 2 দিনে সংসদের 2 কক্ষে 25 ঘন্টার বেশি বিতর্ক হয়েছে। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ে 288টি আর বিপক্ষে 232টি। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রায় 13 ঘন্টা বিতর্কের পর ওয়াকফ সংশোধনী বিলটির পক্ষে ভোট দেন 128 জন সাংসদ আর বিপক্ষে 95 জন। এদিকে ওয়াকফ বিল নিয়ে বিরোধী দলগুলোর মাঝে তীব্র আপত্তি দেখা গেছে। কংগ্রেস এই বিলকে মুসলিম বিরোধী এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে। এমনকি তারা খুব শীঘ্রই ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথাও জানিয়েছে। এদিকে ওয়াকফ বিল পাশ প্রস্তাব প্রত্যাখ্যান করে কলকাতা, চেন্নাই, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেল চলচ্চিত্র ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প। দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমার অভিনয় করেছেন শবনম বুবলি, আসিফ নূর, শিমরিন লুবাবা সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ঈদের দিন থেকে আই স্ক্রিন প্রদর্শন হচ্ছে সিনেমাটি। কৃষি সংবাদ। মনিরুল ইসলাম কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। পড়াশোনা করে অন্যরা যখন বড় চাকরির স্বপ্ন দেখছেন, তখন মনিরুলের স্বপ্ন ভিন্ন। তিনি পড়াশোনার পাশাপাশি আধুনিক কৃষিতে করেছেন বাজিমাত। উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ ও পেঁয়াজ চাষ করে সফলতার মুখ দেখেছেন তিনি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি করেছেন অন্যদের কর্মসংস্থান। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম 2016 সালে এসএসসি পাশ করে ইউটিউব দেখে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে মাত্র 16% জমিতে পেঁয়াজ আবাদ করে লাভের মুখ দেখেন তিনি। এরপর সময়ের সাথে বাড়ে তার কৃষি জমি ও চাষাবাদ। চলতি মৌসুমে প্রায় 6 বিঘা জমিতে লালতির কিং জাতের পেঁয়াজের বীজ চাষ করেছেন তিনি। পার বিঘা জমিতে আপনার 120 কেজি 125 কেজি বীজ উৎপাদন করতে পারবে। তাতে বাজার মূল্য যদি বাজার স্বাভাবিক থাকে 3000 টাকা 3500-4000 টাকা কেজি বীজ পাওয়া যাবে আশা করা যায়। আমার এবছরে 15 বিঘা পেঁয়াজ আছে। চলতি মৌসুমে 15 বিঘা জমিতে উচ্চ ফলনশীল লালতির কিং জাতের পেঁয়াজ চাষ করেছেন মনিরুল। অনেক লোকই কাজ করতেছি, কাজ করে গতবার ছিল 2 বিঘাতে অনেক ফসল পাইছিল, এবার তাইতে বেশি করেছে। আল্লাহ যদি ভালো শিল পাথর না ফেলে ফসল বেশি হবে। উনি দানা কিনে জন্মাইতো, তাতে এবার নিজেই কদম পেঁয়াজ কিনে নিজেই কদম জন্মাচ্ছে। মনিরুলের নিজের ক্ষেতে রোপণের পাশাপাশি বাড়তি বীজ বিক্রি করেন তিনি। আমরা এই বীজ বাইরেতে কিনে আনতাম, কিন্তু সেই বীজই আমার কাজ হতো না, জ্বালাইতেও কেউ জ্বালাইতো না। কিন্তু আমাদের এই বিশ্বাস, এই বীজ তৈরি করে আমাদের উন্নতি দেখায় দেশে। মনিরুলের মতো শিক্ষিত তরুণরা আধুনিক কৃষিতে ব্যাপক সফলতা আনতে পারে বলছে কৃষি বিভাগ। বীজগুলো যাতে সঠিকভাবে উৎপাদন করে সংরক্ষণ করতে পারে এবং আগামীতে যাতে তারা ভালোভাবে কৃষকদের কাছে বিক্রি করতে পারে সেই বিষয়ে আমরা কৃষকের পরামর্শ দিয়ে যাচ্ছি, সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি। মনিরুলের সাফল্য দেখে অন্য কৃষকরাও ঝুঁকছেন আধুনিক কৃষিতে। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় স্থান পেয়েছে সাভারের জেবুন্নেসা মসজিদ। বৈশ্বিক এই তালিকায় প্রথমবার বাংলাদেশি কোনো স্থাপনা জায়গা পেল। প্রভাবশালী টাইম ম্যাগাজিনে মসজিদ স্থান পাওয়ায় খুশি মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়রা। সাভার প্রতিনিধি জাকির হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। আশুলিয়ার দরগার পাড়ে আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানার ভেতরে দৃষ্টিনন্দন জেবুন্নেসা মসজিদ।
চতুর্ভুজ আকৃতির অবকাঠামোর মাঝে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ। ব্যতিক্রমী নির্মাণশৈলী মসজিদটিকে করেছে আকর্ষণীয়। মসজিদের চারপাশে শিমুল, লেমনগ্রাস, রেইন লিলি, বাঁশঝাড় সহ রয়েছে নানা প্রজাতির গাছ। সম্প্রতি টাইম ম্যাগাজিনে স্থান পেয়েছে গোলাপি রঙের অনন্য স্থাপত্য শৈলীর এই মসজিদটি। এটা দেখার মতো। রাতে যখন আলোকিত করা হয় তখন আসলে আমরা সবাই প্রাণ ভরে দেখি, এবং পিছনে যেই পুকুরটা আছে যার ফলে মনে হচ্ছে যে আমরা একটা সাগর পাড়ে এই মসজিদটা স্থাপনা করা হয়েছে। চারদিকে লেকের স্বচ্ছ পানি আর প্রাকৃতিক আলো বাতাসে ভরপুর মনোরম পরিবেশের মসজিদ পেয়ে খুশি সংশ্লিষ্টরা। এবং এই মসজিদের সামনে গ্লাস আছে, একটা পুকুর আছে, এবং এই মসজিদে অনেক বৈশিষ্ট্য আছে। বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ভার্সিটি থেকে এই মসজিদ দেখার জন্য অনেক লোক এখানে আসে। বাংলাদেশের ভিতরে এরকম আনকমন মসজিদ আর কোথাও আমরা দেখি নাই। পূর্ববর্তী যেমন রাজা বাচ্চাদের রাজপ্রাসাদ ছিল, ওরকম সিস্টেমে আমাদের এই মসজিদটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য দেখার জন্য পাকিস্তান, সৌদি আরব, বিশ্ব থেকে অনেক লোক আছে। দেশ, ভাষা আর সংস্কৃতির গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের পর্যটক আর মুসল্লিদের কাছে আকর্ষণীয় জেবুন্নেসা মসজিদ। ফ্রোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এ পর্যায়ে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিশ্বের ১৮০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ, ভারত সহ চীনের ওপরও নতুন শুল্ক আরোপ করা হয়। তবে শুল্ক আরোপের একদিন পরেই যুক্তরাষ্ট্রের উপর পাল্টা ৩৪% শুল্ক আরোপ করেছে চীন। এমনকি এই শুল্ক 10ই এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যে এই শুল্ক কার্যকর করা হবে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। শুল্ক ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা দায়েরের ঘোষণাও দিয়েছে বেইজিং। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও যা থাকছে। ১.৫ বছর আগে উদ্বোধন হলেও এখনও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। বাংলাদেশের শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের 50 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা হয়েছে। উৎসবে প্রকৌশলীদের স্বার্থ সংরক্ষণ সহ দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। 50 বছর পূর্তি উৎসবে যেন মিলন মেলা বসেছিল ঐতিহ্যবাহী রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। আনন্দ র্যালির মাধ্যমে শুরু হয় দিনব্যাপী উৎসব। নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন 1968 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করা 3000 শিক্ষার্থী। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে স্মৃতি রোমন্থনে হারিয়ে যান তারা। যে ছাত্র ভাইরা আছে এখানে শিক্ষা নিয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। যারা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে আমরা কাজ করছি, সেই সমস্ত যোদ্ধারাও কিন্তু আমাদের এই মিলন মেলায় যুক্ত হয়েছে। 42 বছর পর আবার এই পলিটেকনিকে ফিরে এসে মনে হচ্ছে যে আমরা আগের দিনেই আছি। 15 বছর পরে সবার সাথে দেখা। উৎসবের স্মৃতিচারণ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন নিয়ে সেশন অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই মিলন মেলার আয়োজন বলছেন আয়োজক ও অতিথিরা। আমার যারা হারগাছ কাউনিয়া পীরগাছের যে সমস্ত ইঞ্জিনিয়ার থাকবে, তারা যে আমার সঙ্গে বসে কোনো একটা প্রজেক্ট করতে চায়, কোনো ইন্ডাস্ট্রি করতে চায়, আমি 100% তাদেরকে সমর্থন দিয়ে আমি সেটা করে ছাড়ব ইনশাআল্লাহ। কারিগরি শিক্ষায় যে আমরা শিক্ষিত, এই ইয়েতে আমাদের দেশ এবং জাতির কল্যাণে যেন আমরা কাজে আসতে পারি, সেটাই আমরা আজকের অনুষ্ঠানের আমাদের মূল উদ্দেশ্য। এইরকম অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে অনুভূতি, তারা যে একত্রিত হতে পারছে দীর্ঘদিন পরে, সেই অনুভূতি একজন আরেকজনের সাথে শেয়ার করছে। উৎসবে আধুনিক প্রকৌশল সম্পর্কিত জ্ঞানের বার্তা ছড়িয়ে দিতে একাধিক স্টল দেন প্রাক্তন শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ 4 যুগেরও বেশি সময়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের এই মিলন মেলা বলে দেয় বন্ধুত্ব চির অটুট, চির অমর। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে শুক্রবার লোহাগাড়া উপজেলা বিএনপি মানববন্ধন করেছে। এ সময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী সহ অন্যরা। এ সময় বক্তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মহাসড়কে 6 লেনে উন্নীত করার পাশাপাশি দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকার প্রিমিয়ার লিগে খেলা নিয়ে। ঈদের ছুটি শেষে প্রিমিয়ার ক্রিকেট লিগ আবার মাঠে গড়ালেও টাইগারদের সামনে রয়েছে তুমুল ব্যস্ত আন্তর্জাতিক সিরিজ খেলার হাতছানি। আইসিসির এফটিপি অনুযায়ী 2027 সালের মার্চ পর্যন্ত আগামী 23 মাসে বাংলাদেশ ক্রিকেট দল হোম এবং অ্যাওয়ে মিলিয়ে 16টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। এই সিরিজগুলোতে থাকছে 18টি টেস্ট, 32 ওয়ানডে এবং 32টি টি-20 ম্যাচ। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা বাড়বে বলে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার আশঙ্কা, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আশ্বাস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাব যৌক্তিক উল্লেখ করে সহযোগীদেরও ফিরিয়ে আনতে বিএনপির দাবি, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য ইতিবাচক মন্তব্য। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিল মিয়ানমার, আরও 70,000 রোহিঙ্গাকে ফেরত নিতে চূড়ান্ত যাচাই বাছাইয়ের কাজ শুরু। এবং উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা, আরও চিকিৎসা চলবে ঢাকার সিএমএইচে। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।